সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরের পর কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। জোটবদ্ধ ইসলামিক দলগুলো হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি। আবু সাইদ অপু রিপোর্ট। রোদ বৃষ্টি উপেক্ষা করে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র এবং চক্রান্তের প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মহাসমাবেশ প্রমাণ করছে ফেসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সমাবেশে যোগ দিয়ে গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ফেসিবাদের কোনো ঠাঁই নেই মন্তব্য করে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তোলেন। যে উপদেষ্টার পরিবর্তন হয়ে নতুন উপদেষ্টা বসানো হয়েছে, এখনো আমরা দেখছি যে সেই আগামী নির্বাচনে আল কোরআনকে জাতীয় সংসদে দিতে হবে। ফেসিবাদের দোসর যারা, তাদের বিচারও দৃশ্যমান হওয়া লাগবে। বাংলাদেশের মানুষ শাহাদাত বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য। গণ অভ্যুত্থান নিয়ে যারা তামাশা করবে তাদের ছাড় নেই মন্তব্য করে পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রতি একাত্মতা প্রকাশ করে জামাত সহ অন্যান্য দলের শীর্ষ নেতারা। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার যদি আর কোন সূত্র আসে, আমরা একজন আবু সাইদ মুক্ত হয়ে যাই। এই বাংলাদেশ নতুন ব্যবস্থায় পরিচালিত হবে, নতুন সিস্টেমে পরিচালিত হবে। নতুন বাংলাদেশে কোন দুর্নীতিবাজ, কোন চাঁদাবাজ, কোন টেন্ডারবাজের জায়গা হবে না। জুলাইয়ের যোদ্ধাদের যে রক্ত দেয়া, সেগুলোকে আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলবো, ততক্ষণ কারো প্রপাগান্ডা আমাদের কিছু আসে যায় না। আমরা বলতে চাই, কোন দু একটি দলের উপরে ভিত্তি করে, দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না। নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে, এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। 16 দফা দাবি তুলে ধরে প্রয়োজনে গণভোটের আয়োজনের আহ্বান জানান ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই। আজকের এই জনসমুদ্র পিআর পদ্ধতি নির্বাচনের পক্ষের জনসমুদ্র। দেশ গঠনে নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীর স্বাধীনতা, সম্মান, অধিকার নিশ্চিত করতে চায়। আমরা নারীর প্রতি কোনো প্রকার সহিংসতা বরদাস্ত করব না। সমাবেশে সারা দেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় পুরো উদ্যান। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনী ব্যবস্থা এবং অতীতের ন্যায় প্রশাসন নির্বাচন না করার দাবি তুলে মহাসমাবেশে ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর এটি সফল না হলে তারা রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। সোহরাওয়ার্দী উদ্যান থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে ভোট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সবাইকে জাতীয় ঐক্যমত্য কমিশনের মত মেনে নিতে হবে, এমনটা ভাবলে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব নয়। অন্যদিকে বিগত 17 বছরে ফ্যাসিস্টদের দোসররা দেশের অর্থনীতি ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আলাদা অনুষ্ঠানে তার এসব কথা বলেন। ইলিয়াস মাতবরকে সাথে নিয়ে জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান, এমন সব দুর্লভ এবং বাস্তব ঘটনা নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্কাইভ ও স্মারক প্রকাশনা উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্মারক উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন সংস্কার, বিচার, চলমান প্রক্রিয়া প্রসঙ্গে। পিআর পদ্ধতি তো আমরা আপনাকে আগেই প্রত্যাখ্যান করেছি। পিআর পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক কালচারে, আমাদের ইতিহাসে, আমাদের ভোটের এই সিস্টেমে কখনো উপযুক্ত নয়। আমরা এখানে এক ব্যক্তির এক ভোট এবং সরাসরি ভোট, প্রত্যেকটা নির্বাচনী এলাকায় তার প্রতিনিধিকে সে ভোট দেবে এবং এটাকে বলা হয় ফার্স্ট পাস দি পোল। সেই সিস্টেমের মধ্যে আমরা আছি এবং ঐক্যমত্য কমিশনের যে আলোচনায় সেটা এখন এভাবেই টেবিলে আছে। সংখ্যানুপাতিক আর স্থানীয় নির্বাচনের কথা যারা বলছেন তাদের ভিন্ন উদ্দেশ্য আছে বলেও মন্তব্য করেন তিনি। যারা স্থানীয় সরকারের নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা
অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া, এটা তাদের উদ্দেশ্য থাকতে পারে। তবে আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছি। সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও জাতীয় সংসদ নির্বাচনের জন্যই আমরা দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি। রাজধানী চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অপর এক আলোচনা সভায় প্রতিশ্রুত সময়ে সরকার নির্বাচনের ব্যবস্থা করবে এমন আশাবাদ ব্যক্ত করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তাকে অর্থনৈতিক বিষয়টা দেখতে হবে। আমরা বলেছি আমরা সরকারের যে ত্রুটি বিচ্যুতি আছে সেটা সমালোচনা করব, কিন্তু যে কয়দিন তারা আছেন তারা যাতে এদেশের মানুষের কল্যাণে, এদেশের মানুষের সামগ্রিক উন্নতি এবং তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাবেন। এই জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটি অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যেই সেটা দিতে হবে। সিলেটের মেন্দিবাগে অপর এক আলোচনা অনুষ্ঠানে ফ্যাসিস্টদের কর্মকাণ্ড প্রসঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা আবার ফ্যাসিস্টের মতো ওই সংগঠন দখল করার ব্যবসাতে নামি নাই। আমি কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই আপনাদেরকে, ফ্যাসিস্টরা যা করেছে ব্যবসায়ী সংগঠন দখল, সেখানে বিএনপি নাই। কিন্তু রাজধানীর বনানীতে জাসাসের কর্মী সম্মেলনে দীর্ঘ 15 বছর নতুন প্রজন্ম তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের যে নবীন প্রজন্ম তারা কিন্তু তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে না। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করে সংসদে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আর উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, এনসিপি ক্ষমতায় গেলে তরুণদের ব্যবসা বাণিজ্য উদ্বুদ্ধ করা হবে। আন্তর্জাতিক MSME দিবসের আলোচনা সভায় তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শিমুল খান। আন্তর্জাতিক MSME দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন। দেশে সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ইনশাআল্লাহ আমরা যখন সরকার গঠন করব, ভবিষ্যতে তরুণ প্রজন্ম পার্লামেন্টে যাবে, আমরা এই ধরনের কর্মসূচিগুলো নিয়ে আমরা যাব। আমরা শাসকের ভূমিকা অবতীর্ণ হব না। আমরা যেখানে শোষণের মধ্য দিয়ে নতুন শাসন ব্যবস্থা কায়েম করতে চাই বাংলাদেশে, আমরা জনগণের সেবক হিসাবে কাজ করব। এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, প্রবীণদের পাশাপাশি নবীনদেরও বিভিন্ন কর্মকাণ্ডে সুযোগ তৈরি করে দেওয়া হবে। চট্টগ্রাম বন্দর দুই একটা নামের মধ্যে সীমাবদ্ধ। আমরা দেখেছি ঢাকার যে বিজনেস হাব, কিংবা আপনি যদি দেখেন ব্যাংক যেগুলো রয়েছে, আপনি যদি দেখেন মিডিয়া যেগুলো রয়েছে, অল্প কিছু মানুষের হাতে এগুলো কুক্ষিগত। তো এই মিডিয়া মাফিয়া বলি, ব্যাংক মাফিয়া বলি, বিজনেস মাফিয়া বলি, যারা আসলে বিভিন্ন ক্ষেত্রে আমার MSMEর সহযোদ্ধাদের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, তাদেরকে বা তাদের এই প্রতিবন্ধকতা মোকাবেলা করার জন্য আমাদের মনে হয়েছে যে আপনাদেরও আসলে ইউনাইটেড MSME একটা মাফিয়া গ্রুপ হওয়া দরকার। এদিকে রাজধানীর একটি হোটেলে এবি পার্টির মনোনয়ন প্রত্যাশীদের চাহিদা অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে বলে জানান দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আমরা পুরনো রাজনীতির যেই চর্চা, এই চর্চাকে ভেঙে দিয়ে নতুন রাজনৈতিক চর্চা আমরা করতে চাই। মনোনয়নের জন্য এই নির্বাচনের জন্য আগ্রহী তাদের কাছে সরাসরি আমরা তাদের আবেদন আহ্বান করেছি। সে আবেদনের প্রেক্ষিতে যারা আবেদন করেছেন, ইচ্ছা প্রকাশ করেছেন, তাদেরকে নিয়ে আমরা আজকের মত বিনিময় আয়োজন করেছি। শিমুল খান, মাই টিভি, ঢাকা। একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকার কাজ করে চলেছে। ইতোমধ্যেই নির্বাচন কমিশনের মৌলিক সংস্কারের কাজ শুরু হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, প্রতিটি বড় বড় মন্ত্রণালয়ে সংস্কার করা হয়েছে এবং মন্ত্রণালয়গুলোতে স্বচ্ছতা এসেছে। এছাড়া রাজনৈতিক, ইলেকট্রাল, বিচার বিভাগ, পুলিশ সহ অন্যান্য প্রশাসনিক পর্যায়ে সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি টেকসই গণতান্ত্রিক ধারা সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন তিনি। এবারের ইলেকশন বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে আমরা আশা করি, এবং সেই বিষয়ে উনি এই গভর্নমেন্ট কাজ করছে এবং আমরা আশা করি এই খুবই এটা পিসফুল পরিবেশে হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন হবে।
2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান উপলক্ষে 36 দিন ব্যাপী কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। জানানো হয়, গণ অভ্যুত্থানের শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য সারা দেশে শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান করবে জামায়াত ইসলামী। মিফতা গালিবের রিপোর্ট। কোটা আন্দোলন থেকে সৃষ্ট জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে প্রায় 2000 নিহত এবং হাজার হাজার মানুষ আহত ও পঙ্গুত্ব বরণের মাধ্যমে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের 1 বছর পূর্ণ উপলক্ষে সংবাদ সম্মেলন করে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি জানান, 1 জুলাই গণ অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান, 16 জুলাই শহীদ আবু সাইদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করতে রংপুর যাবেন শীর্ষ নেতারা। 1 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান। 2 থেকে 4 জুলাই দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ। 8 থেকে 15 জুলাই জামাত নেতৃবৃন্দ শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। শহীদ আবু সাইদ, যার দুঃসাহসী, মৃত্যু ভয়হীন, অকুতভয় চেতনা সারা দুনিয়াকে নাড়া দিয়েছিল, সেই স্মরণে আমরা রংপুরে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ, মতবিনিময়ের পাশাপাশি 19 জুলাই জামাত ঘোষিত 7 দফা বাস্তবায়নের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে দলটি। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা জাতীয় সমাবেশের ডাক দিয়েছি। একই দিনে বাংলাদেশের ওই অভ্যুত্থানের 2000 প্রায় গুরুতর আহতদেরকে নিয়ে একটা আয়োজিত অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। দেশব্যাপী গণমিছিল পালন এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে জাতীয় ও স্থানীয়ভাবে অংশগ্রহণ করে জামাত জুলাই সনদের মাধ্যমে শহীদের প্রত্যাশা পূরণ করতে চায় বলে দাবি দলটির সেক্রেটারির। জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে লালন করে এগিয়ে চলার জন্য আরও অনুপ্রাণিত করবে, আরও সংগঠিত করবে, আমাদের বিভেদ অনৈক্য দূর করে জাতীয় ঐক্যের একটা ইস্পাত কঠিন পরিবেশ তৈরিতে এই মাসব্যাপী কর্মসূচি ইনশাআল্লাহ সহায়তা করবে। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের ডাকে দেশব্যাপী চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এর ফলে রাজধানী সহ সারা দেশে কাস্টমস, ভ্যাট ও আয়কর অফিসে সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রমও। শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা কার্যক্রম সচল রাখা হয়েছে। সকাল থেকে ঢাকার আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে জড়ো হন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। কর্মসূচি ঘিরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন ছাড়াও রাখা হয়েছে সাঁজো আজান। চট্টগ্রাম কাস্টম হাউসেও শাটডাউনের প্রভাব সবচেয়ে প্রকট। সেখানে আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। এনবিআর আন্দোলনকারীদের সঙ্গে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে সরকারের প্রতি দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় 13টি সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা। এনবিআর এর কারণে দৈনিক গড়ে 2,500 কোটি টাকার বেশি আর্থিক লেনদেন ব্যাহত হচ্ছে বলেও জানান তারা। এছাড়া এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি সমর্থন করেন না বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আফজাল হোসেনের রিপোর্ট। 1 মাসের বেশি সময় ধরে বিক্ষোভ চালিয়ে আসছেন এনবিআর কর্মকর্তারা। এতে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম। সরকারের পক্ষ থেকে বিভিন্ন আশ্বাস প্রদান এবং দফায় দফায় বৈঠক করলেও আন্দোলন প্রত্যাহার করেননি এনবিআর কর্মকর্তারা। সার্বিক পরিস্থিতিতে ঢাকার একটি 5 তারকা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় 13টি সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা। বর্তমানে দেশের রপ্তানিকারী শিল্প নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এমত অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের গৃহীত আন্দোলন বায়ারদের মাঝে পুনরায় ইমেজ সংকট সৃষ্টি করবে। আমদানি ও রপ্তানি সংশ্লিষ্ট সেবা বন্ধে ঘোষিত কর্মসূচি থেকে অবিলম্বে তাদেরকে সরিয়ে এনে উক্ত সেবার অব্যাহত প্রবাহ নিশ্চিত করা হোক। এ সময় আলোচনার মাধ্যমে দ্রুত সংকট সমাধানে জোর দেন তারা। বলেন, আন্দোলনের ফলে দৈনিক গড়ে 2,500 কোটি টাকার বেশি আর্থিক লেনদেন ব্যাহত হচ্ছে। অ্যাপ্রক্সিমেট আমাদের রেলওয়ে এক্সপোর্ট হয় 40 বিলিয়ন এবং ইম্পোর্ট রাফলি 25 বিলিয়ন।
তো 65 বিলিয়ন হচ্ছে ট্রানজাকশন। এটাকে যদি আপনি কর্মদিবস দিয়ে ভাগ করেন 300 দিন, তো রাফলি প্রতিদিন হলো 2500 থেকে 2600 কোটি টাকার মতো। এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিস্ট্রাপশন হচ্ছে। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে। সেই সঙ্গে এনবিআরের আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ, ন্যায়সঙ্গত সুরক্ষা ও দেশের অর্থনীতি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য এখনই জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। করে আর ক্ষতিগ্রস্ত না হয়। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। আপনারা সকলে রাজধানীর পল্টন, ধানমন্ডি ও উত্তরায় প্রাথমিকভাবে বুয়েটের তৈরি 3 চাকার ব্যাটারি চালিত রিকশা চলবে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে চালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, এখনকার মতো অনির্দিষ্ট নয়, প্রতিটি এলাকায় নির্দিষ্ট সংখ্যক রিকশা থাকবে। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আগস্টের প্রথম থেকেই নতুন এ রিকশা সড়কে চলাচল করবে। 1 লক্ষ অটোরিকশা চালককে প্রশিক্ষণের মাধ্যমে লাইসেন্স দেওয়া হবে। পাশাপাশি চার্জিং পয়েন্ট নিয়ে কাজ করা হচ্ছে যাতে অনুমোদিত পয়েন্টে চার্জ দেওয়া যায়। চালকের লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স পুরো প্রক্রিয়াটা আমরা অনলাইনে নিয়ে আসছি, যাতে করে এখানে কোনো হাতের সংস্পর্শ না থাকে। আপনারা জানেন হাতের সংস্পর্শ মানেই এবং লাইসেন্স মানেই আমাদের এখানে অবৈধ লেনদেনের একটা সুযোগ তৈরি হয়। আমরা আমাদের রিক্সা চালকরা যারা এই ট্রানজিশনটা করবেন, এই অ্যাডাপশনটা করবেন, তাদের উপরে কোনো বাড়তি চাপ যেন না হয় সেটা নিশ্চিত করতে চাই এবং পুরো প্রক্রিয়াটা অনলাইনে হবে। রিক্সা অ্যাপ নামে আমরা একটা অ্যাপ ইন্ট্রোডিউস করব এবং একটা ওয়েবসাইট থাকবে, তার মাধ্যমে পুরো প্রক্রিয়াটা হবে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি চূড়ান্ত করতে আলোচনা অব্যাহত রেখেছে। এ নিয়ে বৃহস্পতিবার সর্বশেষ 2 দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আলোচনায় বাংলাদেশের পক্ষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লাইঞ্চ নেতৃত্ব দেন। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের সাবেক বাণিজ্য নীতি প্রধান খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় খুব ভালো অগ্রগতি হয়েছে। উভয় পক্ষই চুক্তিটি দ্রুত চূড়ান্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর 37% শুল্ক আরোপের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। দেশে শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত একদিনে করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরও 7 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। 181 জনের নমুনা পরীক্ষা করে এ রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 20,52,080 জনে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারা দেশে 1 জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন মোট 41 জন। এছাড়া 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 262 জন। এ পর্যায়ে রয়েছে প্রবাসের খবর। মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলানের জেমাস জেলার কাম্পুং বাংকাহুলু সংলগ্ন একটি নদীতে মাছ ধরার সময় প্রবল স্রোতে ভেসে গিয়ে এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন তাম্পিন জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট আমির উদ্দিন সারিমান। তিনি বলেন, হেল্পলাইন থেকে নিখোঁজ হওয়ার খবর পান তারা এবং একজন বাংলাদেশি নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে ডুবে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার দিনই তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয় এবং শুক্রবারও ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্ট এবং মালয়েশিয়ার সিভিল ডিফেন্স ফোর্সের সহযোগিতায় এটি আবারও শুরু হয়। সুপারিনটেন্ডেন্ট আমির উদ্দিন সারিমান নিখোঁজ ব্যক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। জমকালো আয়োজন এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ উৎসব উদযাপন করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন। রাজধানী কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ, গান, ফ্যাশন শো এবং ঐতিহ্যবাহী দেশীয় খাবারের মাধ্যমে আবহমান বাংলার ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরা হয় এ বর্ণিল আয়োজনে। বাংলাদেশের ঐতিহ্যবাহী রিক্সা সহ অন্যান্য দেশীয় কারুপণ্য দিয়ে সাজানো হয় অনুষ্ঠানস্থল। এছাড়া বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। মালয়েশিয়া ট্যুরিজম, আর্টস এবং কালচার মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল
YBHG দাতো শাহারুদ্দিন বিন আবু সহ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, কুয়ালালামপুরের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিপুল সংখ্যক কূটনীতিক ছাড়াও শিক্ষাবিদ, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক এবং হাই কমিশনের কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে মালয়েশিয়ার সেক্রেটারি জেনারেলকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি ফ্রেম উপহার দেওয়া হয়। বাংলাদেশ হাইকমিশন একটা প্রোগ্রাম করেছে, এই অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে। বাংলাদেশ হাইকমিশনকে বিশেষভাবে ধন্যবাদ যে বাংলাদেশের কালচার বিদেশের মাটিতে সুন্দরভাবে তুলে ধরা। সবার সাথে আলাপ আলোচনা করে সারাদিন ব্যাপী একটা অনুষ্ঠান করেন যেখানে বাংলাদেশকে তুলে ধরা যাবে এবং ব্র্যান্ডিং বাংলাদেশ করা যাবে। আমরা সেটা আশা করি। বিদেশি মেহমানরা, অতিথিরা সবাই প্রশংসা করেছেন আমাদের আয়োজনের। সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতারের উদ্যোগে কাতারে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ নাজরুল ইসলামের বিদায়ী সংবর্ধনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি আহমেদ নবী নোমান ও পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক সিয়ামুল করিম খান। এ সময় অতিথি ছিলেন কাতার বিএনপির সভাপতি জনাব আবু সাইদ, জিয়া পরিষদ কাতারের সভাপতি শাহজাহান শাহজু, কাতার বিএনপি সহ সভাপতি আব্বাস উদ্দিন, যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার মিশু। আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা আব্দুল নূর আজাদ, উপদেষ্টা মাস্টার মাহবুবুর রহমান সহ আরও অনেকে।